স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। শহীদ বুদ্ধিজীবী দিবসে গভীর শ্রদ্ধা ভরে জাতিকে স্মরণ করছে এদেশের মানুষ। ভোরে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৭টার দিকে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান। বিয়োগলের করুণ সুরের সঙ্গে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। শহীদ বুদ্ধিজীবী দিবস পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের উষালগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার এই দিনটিকে স্মরণ করে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। বিয়োগলে করুণ সুরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ অনার প্রদান করে ৩ বাহিনীর একটি চৌকস দল। শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বীর শহীদের গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর অন্যান্য উপদেষ্টারাও বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার এ নৃশংস নিধনযজ্ঞ সেদিন হতবিহ্বল করে দিয়েছিল বাঙালি জাতিসহ গোটা বিশ্বকে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। শহীদদের স্বপ্ন পূরণের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান মন্তব্য করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, একটি দলের ব্যর্থতা যেন পুনরাবৃত্তি এবং রাষ্ট্র করার সুযোগ নষ্ট না হয়। আর রাষ্ট্রের প্রতিটি মুক্তিযোদ্ধার মূল্যায়ন নিশ্চিতের আশ্বাস দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে এসব বলেন তারা। ৭১ মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি। মুক্তিযুদ্ধ হয়েছে জাতিগতভাবে, তারা যে অবদান কিংবা যে ত্যাগ, যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে, সেটা ৭১-এর নিরিখেই নির্ণীত হবে। বাংলাদেশ সব দেশের সাথে সুসম্পর্ক চায়, তবে তা সম্মান ও সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নরসিংদীর বেলাবতে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিশেষ কিছু সংস্কারের পর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। আমরা সব দেশের সাথে সুসম্পর্ক চাই, সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, এবং আমরা এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। অনেকে ভারতের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন, যেহেতু এক ধরনের একটা অস্বস্তি এই সরকার পরিবর্তনের পরে ছিল। আমি আপনাদেরকে এটুকু বলতে চাই, আমাদের পক্ষ থেকে আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই, দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে। জনসম্পৃক্ততা থেকে সরে যাওয়ার কারণে জনবিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে হত্যা করেছে বলেই বুদ্ধিজীবী দিবসে নেই আওয়ামী লীগের অংশগ্রহণ। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির মেধাবী সন্তানদের শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। ভোরের আলো ফোটার পর থেকেই রায়েরবাজার, বৌদ্ধভূমি ও মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জড়ো হন রাজনীতিবিদ, শহীদ পরিবারের সদস্যসহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধার ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতির স্মারক। ৭১-এ জাতি মেধাশূন্য না হলে দেশ এগিয়ে যেত আরও, এমন প্রত্যাশায় উঠে আসে নতুন প্রজন্মের কণ্ঠস্বরে। কুয়াশা ভেজা শীতের সকালে ফুলে ফুলে সিক্ত রায়েরবাজার, বৌদ্ধভূমি।
অর্ধনমিত লাল সবুজের পতাকা জানান দেয় সূর্য সন্তানদের হারানোর দিন আজ। স্বজন হারানোর বেদনায় আচ্ছন্ন মন, হাতে ফুল আর বুদ্ধিজীবীদের স্মরণে লেখা কালো ব্যানার। সবার উদ্দেশ্য শহীদদের শ্রদ্ধা জানানো। ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতি কর্মী, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া দুরন্ত তরুণরাও। আমাদের বীরাঙ্গনা এবং সাধারণ মানুষের যে ত্যাগ তিতিক্ষা, আমাদের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের যে কষ্ট, সেটাকে যেন আমরা ভুলে না যাই। শোষণ বৈষম্যহীন বাংলাদেশ, এই চেতনাকে লালন পালন করা মূলত, যাতে আমাদের দেশে কোনো ধরনের শোষণ নিপীড়ন এইটা যেন আর না থাকে। নতুন প্রজন্মের বর্তমান বাংলাদেশ বিশ্ব দরবারে আলো ছড়াবে এমন প্রত্যাশা সবার। স্বাধীনতা হয়তো পেয়েছি, একটা ভূখণ্ডের স্বাধীনতা, কিন্তু মনোজগতে যে মুক্তি, সে মুক্তি অর্জনের জন্য আরো অনেক সময় লাগবে বলে মনে করি। জনগণ যেন তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে এবং বাক স্বাধীনতা পেতে পারে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধেও ছিল সাধারণ মানুষের ঢল। তারা বলছিলেন, বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ছড়িয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে। প্রত্যাশা, আগামীর বাংলাদেশ হবে শোষণ ও বৈষম্য মুক্ত। যারা স্বাধীনতার জন্য লড়াই করেছেন এরা বেশিরভাগই আসলে শ্রমজীবী মানুষ ছিলেন। সবচেয়ে বড় চাওয়া ছিল যে তাদের দুমুঠো অন্নের জোগাড় হবে, তাদের একটা ঠিকঠাক থাকার জায়গা হবে। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা কিংবা শহীদদের যে স্বপ্ন আসলে এই দেশে বাস্তবায়ন হয়নি। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি সমতার বাংলাদেশ, সেই বাংলাদেশের পথে হাঁটতে হলে আমাদেরকে এই শহীদদেরকে স্মরণ করতে হবে। কোমলমতি শিশুরাও আসে বাবা মায়ের হাত ধরে। দেশটা সুন্দর হোক, দেশের পরিবেশ সুন্দর হোক। বুদ্ধিজীবী দিবস পালন করতে আসছি, এটা যেন সামনে আর বড় করে উদযাপিত হয়। ৭১-এ স্বাধীনতা অর্জিত হলেও কাঙ্ক্ষিত মেলেনি মুক্তি। তাই ২৪-এর অভ্যুত্থান ঘিরেই নতুন করে স্বপ্ন বুনছে তরুণ প্রজন্ম। ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের ইতিহাস বিকৃতি দেখতে চান না নতুন প্রজন্ম। এছাড়াও ৭১-এর চেতনা ধারণ করে আগামীতে এগিয়ে যাওয়ার পাশাপাশি এই গৌরবময় দিনটা জানান দিতে চায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। রাজধানী মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। স্বাধীনতার ৫৩ বছর পরও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন হয়নি। তবে হত্যাকারীদের চিহ্নিত করার এখনও সুযোগ আছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বলেন, পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নিতেই মুক্তিযুদ্ধকে সুযোগ হিসেবে নিয়েছিল ভারত। স্বাধীনতা ৫৩ বছরে আমরা বাংলাদেশের মানুষ ভারতকে শত্রু মনে করি না, কিন্তু বিভিন্ন সময় ওই দেশের শাসন ক্ষমতার দ্বারা অধিষ্ঠিত হন সেই শাসকরা। ঝিনাইদহের শৈলকুপায় মসজিদে ফতোয়া দেয়া নিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন ৭ জন। ভাঙচুর চালানো হয়েছে অন্তত ৩০টি বাড়িতে। জুমার নামাজের পর সাতগাছি গ্রামের মসজিদে ইমাম হাকিম মোল্লা গান বাজনা বাজানো হারাম বলে ফতোয়া দেয়া হয়। সে সময় মসজিদের মধ্যে গ্রামের দুটি গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়, যা পরে কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী ও শৈলকুপা থানা বিএনপির সহসভাপতি খলিলুর রহমানের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে। রাতেই দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর জেরে সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। আহত হন ৭ জন। ৩০টি বাড়িতে ভাঙচুর ও 2টি বাড়িতে আগুন দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি গিয়ে নিয়ন্ত্রণে আনে। শুক্র ও শনিবার বিকেল ৩:৩০ মানে ডিবিসি নিউজের পর্দায় জমজমাট সংস্কৃতি সংবাদ। দেশ থেকে বিদেশ সপ্তাহ জুড়ে সংস্কৃতি অঙ্গনের সব খবর নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। স্বাগত ডিবিসির সংস্কৃতি সংবাদে। বিনোদন দুনিয়ার এই আয়োজনে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। সংগ্রামী এক নারীর জীবনের গল্প নিয়ে রচিত একক নাটক পারো। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই নাটকটি মঞ্চস্থ করে দেশ নাটকের কর্মীরা। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন মাসুম রেজা। ভারতের সুষমা সরকারের একক অভিনয় মুগ্ধ করে দর্শকদের। রাজপুত্র স্বামীকে সুখী করার জন্য কই মাছ রান্না করা একা এক নারীর দান্দিক জীবনের গল্পময় বাস্তবতার নাটক পারো। পারমিতা নামে এই নারীর মনোজগতের দ্বৈত সত্তা উপস্থিত হয়েছে নাটকের ঘটনা প্রবাহে। এত পছন্দ করি তোমাকে কি বলবো। একদিকে পারমিতা অবতীর্ণ হয় প্রতিবাদী ভূমিকায়, অন্যদিকে তার মনের ভেতরে জেগে ওঠে আপোষকামিতা। এভাবেই নাটকটি এগিয়ে চলে আপন প্রবাহে। কল্পনার শেষ নিতে উঠে যায় কি অনায়াসে। পারো নাটকটির নারী কেন্দ্রিক হলেও পুরুষ দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মঞ্চায়িত নাটকটি দেখে মুগ্ধ হন দর্শকরা। হ্যাঁ, পারমিতা নাটক আমি আগেও একটা পর্ব দেখছি, খুবই ভালো লাগছে। এর জন্য আমি আবার আসছি দেখতে।
দেখে খুবই ভালো লাগলো। পারো নাটকটা আসলে খুবই ভালো নাটক। আমি এর আগেও একটা এপিসোড দেখছি, আফটার দেন এখন দেখে ভালো লাগছে, দেন আমি এখানে আসছি আর কি আরেকটা দেখতে। একটা কর্মজীবী নারীর জন্য যেই প্রতিবন্ধকতাগুলো ছিল সেই প্রতিবন্ধকতার আলোকে আজকের এই নাটকটি। পারমিতা এই সমাজেরই একটি বিদ্রোহীর একটা অংশ হিসাবে এই নাটকটি আমি দেখেছি। একটি নারীর তার প্রতিবাদের অংশ হিসাবে তার ভাষা প্রকাশ করার জন্য এই নাটকের মধ্য দিয়ে আমি মনে করি যে নারী সমাজের একটি বিপ্লব তৈরি হয়েছে। যাপিত জীবনের নানা অভিজ্ঞতা ও চেনা পৃথিবীর প্রেক্ষাপটে নাটকটি রচনা করেছেন বলে জানান নাট্যকার ও পরিচালক মাসুম রেজা। এই মেয়েটি যত না তার বাইরের সোসাইটির সাথে যুদ্ধ করে নানান জনের সাথে, তার চাইতে বেশি তার ভেতরের সাথে যুদ্ধ করে বেশি, কারণ সে ছোটোবেলায় থেকেই শিখেছে যে মেয়েদেরকে এইভাবে থাকতে হয়, মেয়েদের এটা করতে নেই ওটা করতে নেই। সেই যে তার একটা মানসিকতা তৈরি হয়েছে তার পরিবার থেকে, তার সোসাইটি থেকে, সেটা থেকে বেরিয়ে আসার মূল যুদ্ধটাই হচ্ছে এই নাটকটা। পারমিতা মেয়েটির নাম, এবং আমি নাটকের শেষে সেটাই দেখাই যে ও আসলে সেই বেরিয়ে আসতে পারে, সেই কারণে নাটকটার নাম পারো। আসলে আমার মনে হয় যে আমার নাটকের বাইরের প্রশ্ন এটা। আমার যা বলার আমি সাধারণত সবসময় আমার নাটকেই বলি। এই নাটকটি যারা দেখবেন তারা নিশ্চয়ই বুঝবেন যে আমার মতামত কী। প্রতিটি নারীর জীবনের একান্ত সংগ্রামের পটভূমি মূর্ত হয়েছে এই নাটকের মধ্য দিয়ে। আমি ওটা রাস্তার উপর ফেলে এসেছি, চুরি হয়ে যেতে পারে। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ। গার্মেন্টস ব্যবসা নিয়ে ব্যস্ততার কারণে ছবি অঙ্গনে সময় দিতে পারছেন না চিত্রনায়ক অনন্ত জলিল। হাতে থাকা সিনেমাগুলোর শুটিংয়েরও সময় দিতে পারছেন না। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোতে নতুন সিনেমা নিয়ে নানান তথ্য জানান জনপ্রিয় এই চিত্রতারকা। 24 সালটা আমাদের জন্য খুব খারাপ গিয়েছে, কারণ 24 সালে আমাদের এত বড় ধস বাংলাদেশের মানে অর্থনীতিতে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা ধস নামে, সবাই জানেন। রাস্তাঘাট বন্ধ, মানে শ্রমিকরা আন্দোলন, তো এই সমস্ত কিছু নিয়ে গার্মেন্টস সামলানোই খুব মুশকিলের ব্যাপার এখন। এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি আপনারা জানেন যে বাংলাদেশের 84% রেমিটেন্স আসে হচ্ছে এই গার্মেন্টস থেকে, আরএমজি থেকে, বিদেশ থেকে। আর 14% আসে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে। আর 2% আসে হচ্ছে সারা বাংলাদেশের যত কিছু দেখেন আপনারা এক্সপোর্ট হয় তার থেকে, মাত্র 2%। এই 84% রেমিটেন্স যেটা বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে, সেইটাতেই যত বড় ধস নেমেছে। এই জন্যে আমি আসলে মানে সারাক্ষণ গার্মেন্টসের ভিতরেই পড়ে থাকি এখন। তাই ছবি থেকে কয়েকটা মাস দূরে, ইনশাল্লাহ জানুয়ারি থেকে ইকবাল ভাই, তারপরে জাজ মাল্টিমিডিয়া, নেত্রী দ্য লিডার, 4টা ছবি দেখি 2টা ইনশাল্লাহ শেষ করতে পারি কিনা জানুয়ারি থেকে। রোজার ঈদে মনে হয় না, এত কাছাকাছি হবে না, কুরবানি ঈদে পাচ্ছি। চমকের একটু যদি জানাই, এক নাম্বার চমক হচ্ছে ইকবাল ভাই আমার সাথেই দাঁড়িয়ে আছে। ইকবাল ভাইয়ের জন্য লুক চেঞ্জ করা হয়েছে, তাহলে গল্পটা একটু ডিফারেন্ট হবে, যেহেতু লুকই চেঞ্জ করে ফেলছি উনি। আমার সময়ের জন্য আসলে এগুলি কিছুই হচ্ছে না। অপারেশন জ্যাকপট 2-3 বার ডেট ছিল, আমি সময় পাইনি, এই জন্য। মুক্তি পেয়েছে বার্নাবি রেকর্ডসের নতুন গান পীড়িত কইরো না। তরুণ শিল্পী তুহিনের গাওয়া এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাজমুল ইভান। ভালোবাসার অন্য পিঠেই থাকে যন্ত্রণা, আর ভালোবাসার যন্ত্রণা থেকে দূরে থাকার পরামর্শের গান পীড়িত কইরো না। কইরো না কইরো না তোমরা পীড়িতি কইরো না, কইরো না কইরো না তোমরা পীড়িতি কইরো না। তরুণ শিল্পী তুহিনের ফোক ঘরানার এই গান মুক্তি পেয়েছে বার্নাবি রেকর্ডসের পেজে। পীড়িতি বিষণ জ্বালা মরার আগে মইরো না, কইরো না কইরো না তোমরা পীড়িতি কইরো না। প্রথম যখন এই গানটি আমার কাছে আসার পরে হুমায়ুন কবির ভাই যখন আমাকে এই গানটির কথা বলে, তখন আমার খুবই ভালো লাগছে যে ভিন্ন রকমভাবে একটু অন্য চরিত্র করা হয়েছে। এটার জন্য আমি খুবই হ্যাপি। হুমায়ুন কবিরের কথা ও সুরে নির্মিত এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা নাজমুল ইভান। সহজ গল্পই সহজভাবে আর কি ট্রাই করছি, যেটা আমাদের সাথে সবসময় ঘটে আর কি, এরকম কিছু নিয়েই আর কি গল্পটা নির্মাণ করা। আমরা সবসময় যেটা দেখি যে বাবা মার ভুল ডিসিশনের কারণে অনেক সময় ছেলে মেয়ে আত্মহত্যা করে। তো এই জিনিসটাকে আমি প্রেজেন্ট করছি যে আসলে আমরা যাতে এই ভুল ডিসিশনগুলো না নেই। তো একজনের জীবন চলে যাওয়া মানে হচ্ছিল পুরা ফ্যামিলি, 2 ফ্যামিলি হচ্ছিল আপনার ধরেন
এতে প্রবলেমে ভোগে। পীড়িত কৈরনার মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন রাফসান শান্ত ও সুমাইয়া। গানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, গানের কথাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এই টাইপের গান আমার এমনিতেও ভালো লাগে। শুটিংয়ের সময় একটা সিন ছিল, যে লাস্টের সিনটা যেখানে হচ্ছে মানে দেখানো হয়েছে যে আমি মারা গেছি, ওইখানে সিনটাতে আমার অনেক বেশি হাসি পাইতেছিল। কাজটা যথেষ্ট সুন্দর, ইভেন আমার কাছে মনে হয় যে আমাদের মিউজিক ভিডিওটা যতটা সুন্দর তার থেকে গানটা বেশি সুন্দর। প্রথমবার একটা মিউজিক ভিডিওতে কাজ করলাম, সো আমার কাছে মনে হলো যে সামথিং ডিফারেন্ট। আমি তো আসলে নাটকে কাজ করি, তো আমার কাছে মনে হলো যে মিউজিক ভিডিওতে কাজ করার নাটকের থেকেও বেশি কঠিন, কারণ সেখানে আমি কথা বলে অনেক কিছু করতে পারি, যেটা এখানে কোনো কথা বলার সুযোগ নেই, শুধু এক্সপ্রেশনে দেখাতে হয়। বাট অল ওভার দ্যাট ওয়াজ রিয়েলি ওয়াও আমার জন্য। দর্শকদের প্রতি শিল্পী ও কলাকুশলীরা আহ্বান জানান বাংলাদেশের লোকজ ধারার গানের পাশে থাকার। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। পাশ্চাত্য যন্ত্রের অতিমাত্রিক ব্যবহার ও দেশি যন্ত্রের প্রতি উদাসীনতায় হারিয়ে যাচ্ছে বাঙালির বাদ্যপ্রিয়তার গৌরবোজ্জ্বল ইতিহাস। ঐতিহ্যবাহী নিজেদের বাদ্যযন্ত্র রক্ষা ও নিয়মিত চর্চায় নতুনদের আগ্রহ বাড়াতে রংপুরে হয়ে গেল যন্ত্রসঙ্গীত উৎসব। শীত সন্ধ্যায় সুর সঙ্গীতের এই আড্ডায় যোগ দেয় বিভাগের ৮ জেলার যন্ত্রশিল্পীরা। হারানো সুরের আবহ আবেগী স্রোত ভাসিয়ে দেয় দর্শক শ্রোতাদের। বেহালা, বাঁশি, সারিন্দা, সেতার, সানাই, ঢোল, তবলা, খোল, খমক, কাশি, একতারা, দোতারা ও হারমোনিয়ামের সুরের মূর্ছনায় মুখরিত নগরীর টাউন হল প্রাঙ্গণ। সুরের এই আবেশ তৈরিতে অংশ নেয় বিভাগের জেলা উপজেলার বিভিন্ন এলাকার যন্ত্রশিল্পীরা। গানের কথা, কণ্ঠের সাথে যন্ত্র সুরের মিশেলে ভেসে ওঠে সঙ্গীতের সৌন্দর্য। আগতরা বলছেন, দিনবদলের পালায় চর্চার অভাবে হারিয়ে যেতে বসা স্বকীয় যন্ত্রসঙ্গীতের সুরে বিমুগ্ধ তারা। আজকে প্রথম শুনতেছি, অনেক ভালো লাগতেছে। এতগুলো যন্ত্রের মনোমুগ্ধকর পরিবেশনা, যেখানে কোনো কণ্ঠ নেই, শুধুমাত্র যন্ত্রের মাধ্যমে সুরটা বেজে উঠছে। দেশীয় বাদ্যযন্ত্র টিকিয়ে রাখতে সঙ্গীত চর্চার ক্ষেত্র প্রসারিত করার সাথে পৃষ্ঠপোষকতার গুরুত্ব তুলে ধরেন শিল্পীরা। এই সংস্কৃতিগুলো কিন্তু আমাদের আবহমান বাংলায় যে বহমান আছে এবং এগুলোই আমাদের প্রাণিত করে। অবশ্যই সাধুবাদ জানাই শিল্পকলা একাডেমি ঢাকাকে যে এরকম একটি আয়োজন করা হয়েছে। আয়োজকরা বলছেন, বাঙালির যাপিত জীবনের সাথে একাকার প্রায় ৬০০-র বেশি বাদ্যযন্ত্রের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ফেরাতে আন্তরিক সরকার। বিভিন্ন জেলা থেকে, অনেক দূর দূরান্ত থেকেও আপনার শিল্পীরা এসে তারা আমাদের এখানে যন্ত্রসঙ্গীত উৎসবে অংশগ্রহণ করছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যদি এরকম উদ্যোগ আরও গ্রহণ করে তবেই আসলে এটা সম্ভব। গেল ৭ই ডিসেম্বর দেশের ৬ বিভাগীয় নগরীতে একযোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য যন্ত্রসঙ্গীত উৎসব। রংপুরে উদ্বোধন করেন শহীদ আবু সাইদের বোন সুমি আক্তার। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। গাইবান্ধার শতবর্ষী প্রতিষ্ঠান নাট্য ও সাংস্কৃতিক সংস্থার ১১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে উৎসবের সূচনা হয়। মনোমুগ্ধকর অভিনয়, গান, অভিনয় দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করেন অনেকে। মঞ্চে নানা ঢঙে সংলাপ দিয়ে দর্শকদের নজর কাড়ছেন শিল্পীরা। মনোমুগ্ধকর অভিনয় দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন অনেকে। নাট্য ও সাংস্কৃতিক সংস্থার ১১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী উৎসবে ঘিরে গাইবান্ধায় চলছে এই আয়োজন। বৃহস্পতিবার জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী পর্ব শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এতে সংস্থার কর্মকর্তা ও সদস্য সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। মূল উদ্দেশ্য হচ্ছে সাংস্কৃতিক বিকাশ সাধনের জন্য এই সমস্ত প্রতিষ্ঠান সৃষ্টি হয়, কিন্তু সাংস্কৃতিক বিকাশ সাধন যদি সঠিকভাবে না হয় তাহলে প্রতিষ্ঠান করা বৃথা। তরুণরা যুক্ত হোক এবং আমাদের সাথে নিয়ে তারা তাদের কর্মকাণ্ডকে চালিয়ে যাক এবং 7 দিনের যে আমাদের উৎসব চলছে সেটা অত্যন্ত উৎসবমুখরভাবে পালিত হোক। নতুন নতুন নাটক এবং সাংস্কৃতিক অঙ্গনে এটিকে বেগবান করার জন্য আমরা চেষ্টা করে চলেছি এবং আশা করি এই শতবর্ষী সংস্থাটা যাতে
ভবিষ্যতে আরও উত্তরোত্তর বৃদ্ধি পায়, সকলের সহযোগিতায় আমরা সেই চেষ্টা এবং কামনা করছি। আগামী 18 ডিসেম্বর পর্যন্ত নাটক, আলোচনা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। ডিবিসি নিউজ ডেস্ক। সংস্কৃতি সংবাদে ছিল আজকের আয়োজন। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।